হাই ভিউয়ার্স, আমি শাকিব। ম্যাথ মস্তি শাকিব ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমরা প্রত্যেকেই জানি পিএসসি টেন্টেটিভ ডেট হিসাবে মিসলেনিয়াস পরীক্ষার দিন ধার্য করেছে 15ই সেপ্টেম্বর 2024 এবং আমরা প্রত্যেকেই জানি যে মিসলেনিয়াসের প্রিলিমিনারিতে আমাদের 200 নম্বরের মোট পরীক্ষা হয়। সেখানে 200 নম্বরের মধ্যে 25টা কোশ্চেন থাকে ম্যাথ থেকে এবং এই ম্যাথ 50 নম্বর আমাদের এনে দিতে পারে। তাহলে ম্যাথের গুরুত্ব খুব এখানে। সেই ম্যাথটাকে আমাদের চেষ্টা করতে হবে 50-এ 50 পুরোপুরি তুলে আনার জন্য। আমি এখানে বিগত বছরের মানে 2019 সালে ম্যাথের লেভেল কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করছি। এখানে দেখো, আমি যে 2019 সালের সেটটা পেয়েছি সেখানে 76 নম্বর থেকে অঙ্ক শুরু হয়েছিল 100 পর্যন্ত। প্রথম দুটি অঙ্ক দেওয়া আছে, দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত 3:4। এই সংখ্যা দুটির যোগফল হলো। দুটি সংখ্যা অনুপাত, তাহলে এখানে আমি ধরে নিতে পারি একটা সংখ্যা হলো 3x আর একটা সংখ্যা হলো 4x। তাহলে দুটো সংখ্যা লসাগু করলে কত হয়? 3 আর 4। লসাগু মানে সবগুলোকে নিতে হবে। 3 4 12 আর দুজনের মধ্যে x রয়েছে তাই x। প্রশ্নে বলে দেওয়া আছে লসাগু হলো 60, তাহলে এই 12x এর ভ্যালু হলো 60। তাহলে 12 1 12 5 12 60, তাহলে x এর ভ্যালু কত এলো? x এর ভ্যালু হলো 5। এখানে বসিয়ে দাও। এখানে x এর ভ্যালু যদি 5 বসানো হয় এটার ভ্যালু চলে আসছে 3 5 15। এখানে চলে আসে যদি 5 বসিয়ে দেয় 4 5 20। তাহলে আমাদের দুটো যোগফল বার করতে বলেছে 5 0 5 আর 2 1 3 35। 35 এর অ্যান্সার। ঠিক তারপরে দেখো আরেকটা অঙ্ক 77 নম্বরে দেওয়া আছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 কমানো হয় এবং প্রস্থ 3 সেন্টিমিটার বাড়ানো হয় তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়। তাহলে আমি দৈর্ঘ্যকে L ধরে নিচ্ছি আর প্রস্থকে যদি B ধরে নিই, B ফর ব্রেথ যদি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হওয়া উচিত ছিল? L ইন্টু B। এটা হলো ক্ষেত্রফল হওয়া উচিত ছিল। কিন্তু এখানে কি বলছে, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমানো হয়, দৈর্ঘ্যটাকে যদি 4 সেন্টিমিটার কমানো হয়, ছিল L 4 কমিয়ে দিল এবং প্রস্থ যদি 3 সেন্টিমিটার বাড়ানো হয়, প্রস্থ কত ছিল? B ছিল, তার প্রস্থ কত? 3 সেন্টিমিটার বাড়ানো হলো, তাহলে কি হয়? তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায়। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? বর্গক্ষেত্রের প্রত্যেকটা অংশ সমান, তার মানে L - 4 এর ভ্যালুটা B + 3 এর সঙ্গে সমান বলছে। তাহলে কি ক্ষেত্রফল পাওয়া যায়, বর্গক্ষেত্র পাওয়া যায় যার প্রকৃত ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। মানে বর্গক্ষেত্র যেটা পাওয়া গেল সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যে প্রকৃত আয়তক্ষেত্র ছিল তার ক্ষেত্রফলের সঙ্গে সমান। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাই যে L সমান B, 4টা ওদিকে চলে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 4 থেকে 7 হয়ে যাবে। তাহলে B এর ভ্যালু কত আসলো? B এর ভ্যালু L এর ভ্যালু কত আসলো? B + 7। আমরা এখানে যদি বসিয়ে দিই, পুরোপুরি যদি L এ কনভার্ট করে নিই, তাহলে L ইনটু B মানে কত? B মানে এখানে কত করতে পারি? আচ্ছা না, L এর ভ্যালুটা বসাচ্ছি যেহেতু, তাহলে L এর জায়গায় আমি কি বসাবো? B + 7 আর B তো বসেই আছে, পুরোপুরি B তে কনভার্ট করলাম। আচ্ছা, যেহেতু এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যের সঙ্গে সমান এবং বর্গক্ষেত্রে কনভার্ট হয়ে গিয়েছে, তাহলে আমি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুকে B + 3 ধরে নিতে পারি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেক্ষেত্রে কত হওয়া উচিত? B + 3 এর হোল স্কয়ার। কেন এটা করলাম? কারণ ওখানে বলে দেওয়া আছে যে বর্গক্ষেত্র পাওয়া যাবে তার ক্ষেত্রফলটা বলে যেখানে কি, যে আয়তক্ষেত্র ছিল প্রকৃত আয়তক্ষেত্র তার ক্ষেত্রফলের সঙ্গে সমান বলে দেওয়া আছে। এখান থেকে সলভ করো। b এর সঙ্গে b গুণ হলে b স্কয়ার প্লাস b এর সঙ্গে 7 গুণ হলে 7b ইকুয়াল টু b গুণ করলে এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র দাও, a স্কয়ার প্লাস 2 3 দুগুণে 6b প্লাস b স্কয়ার মানে 9। b স্কয়ার কেটে গেল, 6টা b এদিকে আসলে 7টা b থেকে বিয়োগ করলে একটা b পড়ে থাকে, b এর ভ্যালু চলে আসলো 9। যদি b এর ভ্যালু 9 হয়, এখানে বসিয়ে দাও। b এর ভ্যালু যদি 9 বসিয়ে দিই, 9 + 7 মানে l এর ভ্যালু কত চলে আসলো? 16। তাহলে l এর ভ্যালু দেখা গেল 16 চলে আসলো। আমাদের কি বার করতে বলছে? আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা সূত্রটি 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইনটু l এর ভ্যালু পেয়েছি 16 আর b এর ভ্যালু কত পেয়েছি? b এর ভ্যালু 9, 16 9 25, 25 দুগুণে 50, তাহলে 50 সেন্টিমিটার অ্যান্সার। 78 নম্বর অঙ্কে x দিয়ে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেখান থেকে x এর ভ্যালু বের করতে বলছে। আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা হলো 2x বাই নিচে বসে আছে 1 প্লাস উপরে 1 ছিল, 1টাকে বসিয়ে রাখলাম। যদি 1টা বসে থাকে নিচে কি হবে? নিচে যেটা দেওয়া আছে এখানে দেখো 1 - x এর সঙ্গে 1 গুণ হয়ে যাবে। 1 - x এর সঙ্গে 1 গুণ হলে কি হবে? 1 - x আর প্লাস x উপরে বসে আছে আর এই 1 - x টা নিচে বসেছিল 1 - x ইকুয়াল টু কত দেওয়া ছিল? 1। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে বা মানে আমি এখানে জায়গা থেকে এখানে লিখছি, এরপরে বলা যেতে পারে যে 2x, এটা সিম্পলিফাই করলে কি হবে? প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এই 1 - x টা কি হবে? এর উপর উঠে যাবে, তাহলে চলে আসলো 1 প্লাস 1 - x টা তো অলরেডি চলে এসছে আর নিচে কিছু না, এখানে 1 আছে ইকুয়াল টু 1 বা এখান থেকে চলে আসবে 2x বাই 1 + 1 মানে 2
মাইনাস এক্স, 2 মাইনাস এক্স সমান সমান 1/1, তাহলে বা 2x সমান সমান মনে করে গুণ করলে 2 মাইনাস এক্স, বা এক্স এদিকে চলে আসলে 3x সমান সমান 2, বা এক্স সমান সমান কত হচ্ছে তাহলে 2/3, তাহলে 2/3 অ্যান্সার হবে। ঠিক একইভাবে দেখো দুটি সংখ্যা a এবং b এমন যে a এর 5% এবং b এর 4%-এর যোগফল, a এর 6% এবং b এর 8%-এর যোগফলের 2/3, ভালো করে লক্ষ্য করো, এদিকে a এবং a দিয়ে কিছু পার্সেন্টেজ এবং b দিয়ে কিছু পার্সেন্টেজের যোগফল বলছে, অন্যভাবে a এর কিছু পার্সেন্টেজ এবং b এর কিছু পার্সেন্টেজ যোগফলের 2/3। যেহেতু সমান চিহ্নে দুদিকে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া রয়েছে, আমি পুরোপুরি পার্সেন্টেজ এলিমিনেট করে দেবো। তা a এর 5, a গুণিতক 5, a এর 5 এবং কি বলছে b এর 4, তাহলে 4 গুণিতক b সমান সমান কি বলছে, এটা ভ্যালুটা হবে কি বলছে, এটা যোগফলটা বলছে a 6%, মানে a গুণিতক 6, তাহলে 6 গুণিতক a যোগ কি বলছে b এর 8%, তাহলে 8 গুণিতক কি হবে b, কি বলছে ওই ভ্যালুটা এই ভ্যালুর যোগফলের 2/3, তাহলে 2/3 চলে আসবে, কোনো গুণ করে দাও 3 দিয়ে, 3 5 15a, 3 4 12b সমান সমান 2 দিয়ে গুণ করে দাও, 6 দুগুণে 12a প্লাস 8 দুগুণে 16b। যেখানে এ বেশি এইগুলোকে এদিকে নিয়ে চলে আসো, বি গুলোকে ওদিকে নিয়ে চলে যাও, তাহলে 12টা থেকে 12টার দিকে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, 15 থেকে 12টা বিয়োগ হয়ে গেলে 3টে a ইকুয়াল 12টার দিকে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, 16 থেকে 12টা বিয়োগ হলে 4টে b, তাহলে a/b এর ভ্যালু কত হবে এখান থেকে 4/3, 4/3 কোথায় অ্যান্সার আছে। তাহলে 80 থেকে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো একটি স্বরের লোক সংখ্যা প্রতি বছর 5% বৃদ্ধি পায়, যদি 2001 সালে ওই স্বরের লোক সংখ্যা এত হয় তবে 1999 সালে লোক সংখ্যা কত ছিল। 1999 সাল থেকে 2000 সাল পর্যন্ত 2 বছর, এখানে দেখো প্রতি বছর লোক সংখ্যা 5% বৃদ্ধি পাচ্ছে, 5% বৃদ্ধি পাওয়া মানে 5%, মানে 5/100, 5 দিয়ে কাটাকাটি করে 5 একে 5, 5 করে 100, তার মানে আগে যদি লোক সংখ্যা 20 জন থাকে, এখন একজন বেড়ে হয়েছে 21, তাহলে 2 বছরের যে কথা যদি বলে দেওয়া আছে 1999 পরে 2000 সাল এবং 2001 সাল, মানে 2 বছর রয়েছে, তাহলে 20 স্কোয়ার 2 বছরের জন্য মাথায় স্কোয়ার বসে যায়, 3 বছর হলে মাথায় 3 বসতো, তাহলে 21 স্কোয়ার, তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, 2 বছর আগে জনসংখ্যা, তাহলে 20 স্কোয়ার 2 দুগুণে 4 আর 2 শূন্য, এখন জনসংখ্যা কত হয়েছে 21 স্কোয়ার, মানে 441 হয়ে গিয়েছে। এখন বর্তমানে জনসংখ্যা এখানে বলে দেওয়া আছে 2001 সালে কত দেওয়া আছে এইটা, তাহলে 441 ভ্যালু কত দেওয়া হবে এখানে 110,250, কাটাকাটি করো, এটাকে তোমরা 3 দিয়ে কাটো, 3 একে 3, 1 14, 3 4 12, 13 14 2 21, 3 7 21, 3 দিয়ে কাটো, 3 3 কে 9, 10 11 2 20, 3 6 18, 19 20 2 22, 3 7 21, 1 15, 3 5 15 0। এটাকে এবার 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 1 কে 7, 7 দিয়ে কাটো, 7 5 35, 1 17, 7 দুগুণে 14, 15 16 17, 3 35, 7 5 35। আবার এটাকে তোমরা 3 দিয়ে কাটো, 3 7 21, 3 1 কে 3, 4 5 2 22, 3 7 21, 1 15, 3 5 15। আবার 7 দিয়ে কাটো, 7 1 কে 7, 7 দুগুণে 14, 15 16 17, 3 35, 7 5 7 35, তাহলে একের ভ্যালু 250। তাহলে আমাকে কি বলেছে 1999 সালে, মানে আগে লোক সংখ্যা কত ছিল, তাহলে নিশ্চয়ই এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 250 দিয়ে গুণ করতে হবে, 25কে 4 দিয়ে গুণ করলে হয় 1000, 25কে 4 দিয়ে গুণ করলে 100, আর কটা শূন্য বসে 3টে শূন্য, তাহলে 3টে শূন্য বসে গেল, তাহলে একের পরে কটা শূন্য 5খানা শূন্য, একের পরে 5খানা শূন্য কোথায় আছে, এটাই হবে অ্যান্সার। ঠিক তারপরে দেখো 81 থেকে একটা অঙ্ক দেওয়া ছিল, একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জনের আগমন হয়, সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জনের আগমন হয়, রবিবার দিয়ে শুরু এমন একটা মাসে ওই লাইব্রেরিতে কত জনের আগমন হয় তার গড় হলো। আচ্ছা রবিবার দিয়ে যদি কোনো মাস শুরু হয়, এখানে কিন্তু সেটা 30 দিনের মাস 32 দিনের মাস কিছু বলে দেওয়া হয়, তাহলে আমরা কি করবো, যদি কিছু না বলে থাকে তাহলে সেটাকে আমরা 30 দিনের মাস হিসেবে ধরে নেবো, তাহলে আমরা ধরছি 30 দিনের মাস। এবার 30 দিনের মাসের আমরা জানি 7 দিন করে মাসকে হয়, 7 দিন করে দিনের পরে সপ্তাহের যে বারটা, ধরো রবিবার থেকে দিন শুরু হলো, 7 দিন পরে আবার রবিবার রিপিট হয়, তাহলে এই 30কে আমরা 7 দিয়ে ভাগ করবো, তাহলে কি হবে 7 4 28, 4 ভাগফল কত হচ্ছে 4, তাহলে 4 বার হওয়ার পরে যখন আবার রিপিট হবে তখন আবার রবিবার রিপিট হবে, তাহলে আমি বের করতে চাইলাম এখানে মোট রবিবারের সংখ্যা কত, মোট রবিবারের সংখ্যা 5। কেন, কারণ রবিবারে দেখো অন্যান্য দিনের তুলনায় সংখ্যাটা, মানে জনগণের আসার সংখ্যাটা কি হচ্ছে, বেশি হচ্ছে, তাহলে সেই বেশির জন্য আমরা রবিবারটা বের করে নিলাম। তাহলে আমাকে বার করতে হবে ইন জেনারেল কত হবে, মানে মোট গড়, মানে এই যে এক মাসে ওই লাইব্রেরিতে এক মাসে কতজন আসছে তার গড় বের করতে হবে। তাহলে আমি কি করলাম, সপ্তাহে যেহেতু 5টা রবিবার হচ্ছে, তাহলে 5 ইন্টু কত করে 510 জন করে আসছে, বাকি কত দিন রয়েছে, বাকি নিশ্চয়ই 30 দিনের মধ্যে 5 চলে গেলে 25 জন করে থাকে, 25 দিন কতজন করে লোক আসবে, 240 জন করে লোক আসবে,
মোট টোটাল দিন কত, যেহেতু 30 দিন, তো 30 দিয়ে ভাগ করবো। এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, কারণ এরকম করে শূন্য কেটে যায়। আচ্ছা লক্ষ্য করো তাহলে কি পড়ে রইলো, এখানে পড়ে রইলো 5, 5 একে 5, 5 5 25 প্লাস এটাকে গুণ করো, 24কে 25 দিয়ে গুণ, 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য, হাতে রইলো 2, হাতে রইলো 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 10 8 18, 18 2 20 শূন্য, হাতে রইলো 2, তো 4 2 6, নিচে পড়ে আছে কত, নিচে পড়ে আছে 3, যোগ করলে কত হবে, 5 বসে গেল, এখানে 5 বসে গেল, 6 2 7 8, 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, 7 8, 2 25, 3 8 24, 1 15, 3 5 15, 285, 225 অ্যান্সার। 82 থেকে অঙ্ক দেখানো বলা আছে একটি পরীক্ষায় একটি ছাত্রকে কোনো একটা সংখ্যার 5-এর 16 অংশ নির্ণয় করতে বলা হলো। ভুলবশত ছাত্রটি সংখ্যার 5-এর 6 অংশ নির্ণয় করে, যদি তার উত্তর প্রকৃত উত্তরের চেয়ে 150 বেশি হয়, তাহলে আমাকে 5-এর 16 অংশ লিখতে বলা হয়েছিল, সে নির্ণয় করেছে 5-এর 6 অংশ। আচ্ছা বলো তো, কোনো সংখ্যার নিচে যত কম থাকে সেই সংখ্যাটা তত বেশি হয়, আর কোনো সংখ্যার নিচে যত বেশি থাকে সেই সংখ্যাটা তত কম হয়। তাহলে আমি বলতে চাইছি 5-এর 6টা বড় আর 5-এর 16টা ছোট, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করতে হয়। এখন এই দুটো সংখ্যার যে ডিফারেন্সটার ভ্যালু কত, 150 বলে দেওয়া আছে। মানে আমি বলতে চাইলাম আমাকে কি বার করতে বলতে, সংখ্যাটি বার করতে বলেছে। সংখ্যাটি মানে কি, কোনো সংখ্যার এক অংশ মানে সেই সংখ্যাটাই হয়। তাহলে আমি এই দুটো ডিফারেন্স যদি বার করি, দেখো এই দুটো ডিফারেন্সে কি আসে, 6 আর 16 এর এলসিএম যদি বার করি, 6 মানে 2 গুণ 3, আর 16 মানে 2 এর সঙ্গে কত গুণ করলে 16 হবে, 2 তো এখানে রয়েছে, 8 2 16, তাহলে 6টাকে বন্ধ করে দিলাম, পড়ে রইল 8, 5 8 40, আর 16 মানে 2, 8 মানে 16, 3 পড়ে রইল, 3 5 15, বিয়োগ 15, 40 থেকে 15 বিয়োগ করলে হবে 5 এর কত 10, 5 10 হাতে টাকে 2 দিয়ে যাচ্ছে, 2 দিল 25, নিচে পড়ে রইল কত, 2 গুণ 3 গুণ 8। আচ্ছা বলো এই ডিফারেন্সটার জন্য দায়ী কে, বলছে যে এত অংশ লিখতে বলা হয়েছিল, ও ভুল করে এত লিখে ফেলেছে, তারপরে যে গ্যাপটা তৈরি হয়েছে, ডিফারেন্সটা তৈরি হয়েছে, সেইটা হলো 150 এর সঙ্গে সমান। আমরাও ডিফারেন্স বের করে নিয়েছি, তাহলে এই ডিফারেন্স ভ্যালু নিশ্চয়ই 150, 25 একে 25, আর 25কে 6 দিয়ে গুণ করলে 150, তাহলে একের ভ্যালু কত হলো এখান থেকে, 3 দুগুণে 6, 6 গুণ 6 মানে 36, 6 সমান 6 গুণ 36 ইন্টু 8, 6 8 48 এর 8, হাতে রইল 4, 3 8 24 এর 4 28, 288 অ্যান্সার। ঠিক একই রকমভাবে দেখো 83 থেকে একটা অঙ্ক আছে, নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়, তাহলে দাম বেড়ে গিয়েছে, শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমাতে হবে। দাম যদি বেড়ে যায় তাহলে ব্যবহার কমালে তবে তো খরচ ঠিকঠাক থাকবে, একই থাকবে, মানে খরচ বাড়বে না। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল খরচ না বাড়ে, তাহলে দাম 25% বেড়ে যাচ্ছে, 25% এর ভ্যালু কত, 25% মানে 1/4, 25% 1/4 আসে, তাহলে কিভাবে 25/100, মানে 25 কে কেটে যায়, 25 কে 25, 4 25 100, তাহলে 1/4 চলে আসে। তাহলে বলো 25% যদি বৃদ্ধি পায়, কোনো জিনিসের দাম আগে যদি 4 টাকা থাকে, এখন সেই জিনিসের দাম কত হয়েছে, 5 টাকা, মানে এটা হলো প্রাইস, এটা আগে এটা পরে। এবার বলো প্রাইসের সঙ্গে আর্টিকেলের কেমন সম্পর্ক, জিনিসের দাম যত বাড়বে তত খাবার কমিয়ে দিতে হবে, খাওয়াটা কমিয়ে দিতে হবে। তাহলে প্রাইস যদি, যে প্রাইসের সঙ্গে আর্টিকেল সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে আর্টিকেলের কি হবে সম্পর্ক, আর্টিকেল তাহলে 5টা থাকলে আগে যদি 5টা খেতাম, তাহলে এখন কটা খাবো, 4টে খাবো, তাহলে 5-এর মধ্যে কমাতে হলো কত, 1, 5 থেকে কমে 4 হয়ে যাচ্ছে, মানে 1 কমাতে হলো, তাহলে 5-এর মধ্যে কমাতে হলো ব্যবহার 1, তাহলে আমরা কত মধ্যে কমাবো, শতকরা বলে, শতকরা মানে কি 100-এর মধ্যে কমাতে হবে, তাহলে 100-এর মধ্যে কত কমাতে হবে জিজ্ঞাসা ছিল, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 100 হয়, 20 গুণ করলে, নিশ্চয়ই 1-এর সঙ্গেও 20 গুণ করে দেবো, তাহলে 1-এর সঙ্গে 20 গুণ করলে কত হবে, 20 হয়ে যাবে। তাহলে আমাকে কি বলেছিল, কেরোসিন তেলের ব্যবহার কত কমাতে হবে, ব্যবহার 20% কমাতে হবে, তারপরে খরচ কি হবে, খরচ একই থাকবে, বৃদ্ধি হবে না। দেখো 84 থেকে অঙ্ক বলছে একজন ব্যাটসম্যান 18 রান করে, যার মধ্যে 4টি বাউন্ডারি ও 6টি ছক্কা আছে, ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে মোট রানের কত অংশ রান করেছে। তাহলে মোট রান 98 রান ছিল, 98 রানের মধ্যে মোট কতটা দৌড়ে করেছে এটা দেখে নেবো। তাহলে 98 থেকে নিশ্চয়ই বিয়োগ করে দেবো, যেগুলো 4 রান করেছে কতগুলো, 4টি বাউন্ডারি রয়েছে, 4 গুণিতক 4 যোগ 6টি ছক্কা রয়েছে, 6 গুণিতক 6, তাহলে বিয়োগ করলে 98 বিয়োগ 4 4 16 যোগ 6 36, তাহলে 98 বিয়োগ এটা কত, 6 6 12 দিয়ে হাতে 1, 3 1 4 1 5, 52, তাহলে বিয়োগ করে কত দাম আছে, 2 আছে কত, 6 দিলে 5 কত, 4 দিয়ে 46 কি করেছে, দৌড়ে পড়েছে। তাহলে 98 এর মধ্যে দৌড়ে রান করেছে 46, 100 এর মধ্যে দৌড়ে রান করেছে কত, তাহলে 98 যদি এত হয় 100 এর মধ্যে নিশ্চয়ই একটু বেশি হবে, 2 জনের মধ্যে বেশি কি আছে, 100টা বেশি আছে, নিচে কত বসে গেল, 98 ইন্টু কি হলো 46, 2 দিয়ে কাটাকাটি করো, 49 দুগুণে 98, 2 দিয়ে কাটাকাটি করো
23 দুগুণে 46, তাহলে উপরে কী দাঁড়াচ্ছে 23 দুটো শূন্য বাই 49। দেখো আমাদের নিচে হরে কিন্তু 49 এসছে, তাহলে এখানে 49 নেই, তাহলে এই অ্যান্সার হবে না, এখানে 49 নেই হরে এই অ্যান্সার হবে না। এবার লক্ষ্য করো এখানে ইউনিট ডিজিট উপরে যেটা লবে যেটা রয়েছে সেখানে 0 রয়েছে, কার ইউনিট ডিজিট 0 আসছে দেখো, 7 লব 63, 3 3 6 3 9 হবে না, 6 লব 54 54 4 4 6 10, তাহলে 0 এসেছে ইউনিট ডিজিট, তাহলে এটাই অ্যান্সার হবে। কিছু কিছু সময় কী হবে আমাদেরকে অপশান দেখে অ্যান্সার তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। আচ্ছা এখানে দেখো কি বলেছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, প্রসেসে দেখো 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি পার ঘন্টা বেগে পদবেগে গতিশীল একটি ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ হলো, ভালো করে খেয়াল করে লক্ষ্য করো, পুরো জিনিসটা ঘেটে দেওয়া আছে ইউনিটগুলো, এখানে মিটার দিচ্ছে, এখানে দিচ্ছে আবার কিলোমিটার পার ঘন্টা, এখানে আবার সেকেন্ড দিয়ে দিচ্ছে। এখন দেখো একটু বুদ্ধি করে লক্ষ্য করো, ট্রেনটির গতিবেগ আমাদের জানতে চাইছে, যেখানে 4টে অপশনের মধ্যে প্রত্যেকেই কিন্তু কিলোমিটার পার ঘন্টা, তাহলে আমি আমার বুদ্ধিমানের কাজ হবে কিলোমিটার পার ঘন্টাতেই রাখা। তাহলে 100 মিটার আমাকে বলেছে ট্রেনটির গতিবেগ কত, ট্রেনটি একটা ট্রেন যখন কোনো মানুষকে অতিক্রম করে তখন ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার অতিক্রম করছে 100 মিটার, 100 মিটারটাকে আমরা কী করছি কিলোমিটার কনভার্ট করে দিচ্ছি, মিটারকে কিলোমিটার কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইন্টু সময়। এবার মনে রাখবে যখন ট্রেন এবং মানুষ দুজন একে অপরের দিকে এগিয়ে আসে তখন কি হয় দুজনের বেগটাকে যোগ করতে হয়। এখানে মানুষের এখানে বলেছে যে মানুষের গতিবেগটা দেওয়া আছে কত 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে মানুষের বেগ প্লাস ট্রেনের গতিবেগ আমি জানি না এক্স, অতিক্রান্ত দূরত্ব সমান বেগ ইন্টু সময়, সময়টা হচ্ছে কত 6 সেকেন্ড, সেকেন্ডকে কী করতে হবে ঘন্টায় কনভার্ট করতে হবে, সেকেন্ডকে ঘন্টায় কনভার্ট করতে গেলে কি জানি আমরা 3600 দিয়ে ভাগ করতে হয়, 3600 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো এখানে দুখানা শূন্য, এখানে দুখানা শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটো, 6 একে 6, 6 6 36, 6 6 36, 60 বসে গেল। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 5 প্লাস এক্স এর ভ্যালু কত আসছে 60, এক্স এর ভ্যালু কত আসবে তাহলে 5 দিয়ে চলে গেলে 55, তাহলে 55 কিলোমিটার পার আওয়ার। 86 থেকে একটা অঙ্ক আছে দেখো, এ এবং বি এর বার্ষিক আয় অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয় অনুপাত 3:2, যদি বছরের শেষে তাদের প্রত্যেকের 1600 টাকা সঞ্চয় হয় তবে এ এবং বি এর বার্ষিক আয় কত। তাহলে একদিকে হলো এ একদিকে হলো বি, একটা হচ্ছে আয় মানে ইনকাম অনুপাত কত দেওয়া আছে 5:4, আর এক্সপেন্ডিচার খরচ তাদের বার্ষিক ব্যয় মানে খরচ এক্সপেন্ডিচার অনুপাত কত দেওয়া আছে 3:2। দেখো তো ইনকাম থেকে যদি খরচ যত টাকা ইনকাম করলো তার থেকে খরচ যদি বাদ দেওয়া যায় সেটা কী হবে সঞ্চয় হবে 2, এখানেও 2, তাহলে দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রে সঞ্চয়টা একই, এখানে ডিফারেন্সটা এখানে এর ক্ষেত্রে সঞ্চয় হচ্ছে 2, বির ক্ষেত্রে সঞ্চয় হচ্ছে 2। তাহলে এটা বলছে যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, প্রত্যেকে একই সঞ্চয় করছে, আর এখানে দেখতে পাচ্ছি সঞ্চয়ের পরিমাণ ভ্যালু 2 হচ্ছে, এখন 2 এর ভ্যালু কত দেওয়া আছে 1600, আমাদের কিসের ভ্যালু বার করতে বলছে, তবে এর বার্ষিক আয় মানে আমাদের ইনকাম 5 এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমি এখান থেকে 2 এর ভ্যালু যদি 1600 হয় তাহলে 1 এর ভ্যালু 2 1 2, তাহলে 1 এর ভ্যালু হবে 800, তাহলে 5 এর ভ্যালু নিশ্চয়ই কত হবে 5 গুণিতক 8, 5 গুণিতক 800 নিশ্চয়ই 5 গুণিতক 800, তাহলে 5 8 40 আর দুটো শূন্য 4000, তাহলে 4000 ক্যান্সেল হবে। আচ্ছা ঠিক একইভাবে রাখো কোনো এক দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে লাভের হার হবে। আচ্ছা দেখো বলছে কোনো একটা দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, আমি যদি ধরি চিহ্নিত মূল্য মানে এখানে মার্ক প্রাইস, দেখবে কোনো জিনিসের উপর একটা দাম ফেলা থাকে সেটাকে বলে চিহ্নিত মূল্য। যদি আমি চিহ্নিত মূল্য জিনিসটা চিহ্নিত মূল্য যদি আমি 100 ধরি তাহলে কি বলছে কোন এক দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা কত হবে তখন, তাহলে ক্রয় মূল্য হবে চিহ্নিত মূল্য হলো 100, এর রয়েছে তাই গুণ চিহ্ন 64%, তাহলে 64/100, তাহলে ক্রয় মূল্য কত দাম হবে সেক্ষেত্রে 64। বলছে ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করতে হবে, তাহলে 12% মানে কি, যেটা দেখো ছাড় কার উপর দেওয়া হবে যেটা মার্ক ফেলা থাকে, মানে কোনো জিনিসের উপরে যে দাম ফেলা থাকে সেই জিনিস দামের উপরে ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে এই হলো চিহ্নিত মূল্য মার্ক প্রাইস, এর উপরে কি হবে 12% ছাড় দেওয়া হবে, তাহলে 12% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 12% ছাড় দেওয়া তাহলে দাম কত হবে, মানে এটা হবে সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত হবে, তাহলে 2000 কত 8.5 1 2 2000 কত 8.5 1 0, তাহলে 88 টাকা দামে বিক্রি করবে। সবসময় একটা জিনিস মনে রাখবে লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে লাভ বা ক্ষতি নির্ধারণ করা হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে আমার ক্রয় মূল্য 64, বিক্রয় মূল্য হলো এত,
তাহলে ক্রয় থেকে বিক্রয় মূল্য বেশি, তার মানে কি লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে, দুটো ডিফারেন্স করলে কত টাকা লাভ হচ্ছে দেখো, 4 আছে কত দিলে 8, 4 দিলে 6 আছে কত দিলে 6 আছে কত দিলে 8, 2 দিলে 24। এখন এখানে বলছে লাভের হার হবে, তাহলে লাভ হচ্ছে কত টাকা 24। এবার লাভ কার উপর নির্ভর করবে, লাভ নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে। তাহলে লাভ হচ্ছে 24, ক্রয় মূল্য কত, যেখানে ক্রয় মূল্য হলো 64, আর যেহেতু শতকরা বার করতে হবে তাহলে কি করতে হবে 100 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে কাটাকাটি করো, 4 ছক 24, 4 দিয়ে কাটাকাটি করো, 4 ষোলো 64, 2 দিয়ে কাটাকাটি করো, 3 দুগুণে 6, 2 8 দুগুণে 16, 2 দিয়ে কাটাকাটি 4 দিয়ে কাটাকাটি করো, 4 দুগুণে 8, 4 25 100। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে 3 25 75 বাই 2 গুণ করে দেখো, 2 3 দুগুণে 6, 1 15 2 7 দুগুণে 14, 1 10 2 5 দুগুণে 10, 37.5, 37.5 কত আছে 37.5, এটা 37.5 হবে, তাহলে 37.5 অ্যান্সার হবে। এখানে একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে রাশিটির মান নির্ণয় করতে হচ্ছে। রাশিটা দেখতে একটা দেখো a কিউব মাইনাস b কিউব ডিভাইড বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আমরা একটা সূত্র জানতাম a কিউব মাইনাস b কিউবের সূত্র, যেটা উপপাদ্য বিশ্লেষণের সূত্র ছিল, মান নির্ণয়ের সূত্র ছিল একটা, উপপাদ্য বিশ্লেষণের সূত্র ছিল একটা। এখানে দেখো নিচে আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এটা ভাঙলে কিরকম দাঁড়াতো, এটাকে ভাঙলে এর উপরেরটাকে ভেঙে দিলে দাঁড়াতো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর নিচে চলে আসছে আমার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, উপরে নিচে কেটে গেল, তাহলে পুরো থাকলো a মাইনাস b। ঠিক একই জিনিস এখানে রয়েছে দেখো, a আর b, এইটাকে মনে রাখবো a, এটাকে মনে রাখবো b, তাহলে a এর সঙ্গে b গুণ হলে তাহলে কি হবে, দশমিকটা এখানেও দশমিক এখানেও দশমিক, দশমিকটা কি হবে একবার সরে যাবে, মাঝখানে যেন জিরো চলে এসছে, তাহলে পুরো একদম একই ফর্মুলা চলে যাচ্ছে। তাহলে উত্তরটা কি হবে a মাইনাস b, মানে 0.362 বিয়োগ 0.1, তাহলে এখানে দুখানা জিরো রয়েছে, এই দুটো বসে যাবে পুরোপুরি, 62 বসে গেল, 1 আছে কত 3 2 দিলে, দশমিক বসে গেল 0.262। দেখো এখানে কি বলছি 89 থেকে অঙ্ক a এবং b একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। a 16 দিনে কাজ করার পরে b বাকি কাজ একা 44 দিনে শেষ করে, পুরো কাজটা b একা কত দিনে করতে পারবে। তাহলে আমাদেরকে b পুরো কাজটা একদিনে মানে পুরো কাজটা কতদিন করতে হবে সেটা বের করতে হবে। দেখো আমি ধরে নিচ্ছি এর এফিসিয়েন্সি হলো a, b এর এফিসিয়েন্সি হলো b, তাহলে a এবং b দুজনে তাদের এফিসিয়েন্সি নিয়ে 30 দিন ধরে কাজটা সম্পূর্ণ করে। ওই একই কাজ ওখানে বলছে যে a 16 দিনে করে, তাহলে 16 ইন্টু a, কারণ 16 এর এফিসিয়েন্সি a ধরে নিয়েছি, 16a প্লাস b কতদিন ধরে করছে 44 দিন ধরে করছে, 44b। তাহলে আমি a এবং b এর এফিসিয়েন্সি বের করার চেষ্টা করছি এখান থেকে। দেখো 30 খানা a প্লাস 30 খানা b, 30 খানা b সমান সমান 16 খানা a প্লাস 44 খানা b। তাহলে এই যে বিটা রয়েছে এই বিটাকে এদিক নিয়ে চলে এসো, আর এই এটাকে এদিক নিয়ে চলে এসো, বা 16 থেকে 30 থেকে 16 বিয়োগ হচ্ছে 6 আছে কত 10, 4 দিলে 10 হাতে 1 একে 2, 2 আছে কত 3 1 দিলে, তাহলে 16 সমান সমান 30 যদি চলে যাচ্ছে, 44 থেকে 30 বিয়োগ, তাহলে 4 3 আছে কত 4 1 দিলে, তাহলে আমি লিখতে পারলাম এই এদিকে 14 এদিকে 14 যদি কেটে যায়, তাহলে a বাই b সমান সমান 1/1। তাহলে এদের দুজনের এফিসিয়েন্সি রেশিওটা কত 1:1 হলো। তাহলে আমি ধরে নিতে পারি টোটাল কাজটা কত, টোটাল কাজটা দেখতে পাচ্ছি, তাহলে এর এফিসিয়েন্সি 1, b এর এফিসিয়েন্সি 1, কতদিন ধরে করেছে 30 দিন ধরে করেছে। টোটাল কাজ টোটাল ওয়ার্ক কত হবে, তাহলে টোটাল ওয়ার্ক তাহলে 2 × 30, তার মানে কত হবে 60। তাহলে এবার আমাকে b কে দিয়ে পুরো কাজটা করাতে হবে, তাহলে টোটাল ওয়ার্ক বাই তাহলে টাইম অফ b tb, তাহলে কত হবে টোটাল ওয়ার্ক কত ছিল, আর b এর এফিসিয়েন্সি কত 1, তাহলে কত 60 দিন, 60 দিন সময় লাগবে, 60 দিনে করে দিতে পারবে। 90 থেকে অঙ্ক দেওয়া আছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরের দ্বিগুণ হয়, ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদে কত সময়ে 8 গুণ হয়। চক্রবৃদ্ধি সুদ মানে কি, প্রথমে মূলধন ছিল, মূলধনের সঙ্গে প্রথম বছরে সুদ হলো, সুদ হয়ে সুদ প্লাস মূলধনটা আবার পরের বছরে আসল হিসেবে কাজ করে, তাহলে সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখতে পাচ্ছি এখানে সবসময় মনে রাখবে যখন এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে না, দেখো কিছু একটা সময়ে যে পরিমাণ টাকা হয়েছে, দেখবে তোমাকে জিজ্ঞাসা করবে কিছু নির্দিষ্ট পরিমাণ আরও কত সময় পরে ওই টাকাটা কিছু গুণ হবে, এই কী পরিমাণ হয়েছে আর কী পরিমাণ হবে এইটা যদি এর গুণিতক হয়, তখন সবথেকে বেস্ট উপায় হলো মনে করো পি পরিমাণ টাকা 5 বছরে কত হচ্ছে 2p হচ্ছে, তাহলে আবার 2p পরিমাণ টাকা আবার 5 বছরে নিশ্চয়ই আরও 2 এর ডবল মানে 2p ডবল 4p হবে। ঠিক একইভাবে আবার এই 4p টাকাটা কী হবে, আবার এখানে আসল হিসাবে কাজ করবে 4p টাকাটা আবার 5 বছরে, তাহলে ডবল হয়ে যাবে, 4 2 8p হবে।
তাহলে লক্ষ্য করছো পি থেকে শুরু হয়েছিল, থামলো গিয়ে 8 পিতে। তাহলে কত বছর লাগলো? 5 বছর 5 বছর 5 বছর, 5 5 10 5 15, তাহলে 15 বছর কাজে লাগবে। আচ্ছা, এখানে দেখো 11 পেজ থেকে অঙ্ক আছে, স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার। তাহলে যখন কোনো মানে নৌকার যখন স্থির জলে রয়েছে, স্থির জলে কোনো ঢেউ খেলছে না, স্রোতের কোনো গতিবেগ নেই, যদি না থাকে তাহলে কি হবে? স্থির জলে নৌকার গতিবেগ কত দেওয়া আছে? 10 কিলোমিটার পার ঘন্টা, মানে ঘন্টায় 10 কিলোমিটার মানে 10 কিলোমিটার ঘন্টা। একই সময়ে, এই কথাটা মনে রাখো, একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিমি যায় এবং স্রোতের বিপরীতে 14 কিলোমিটার যায়, মানে আমি বলতে চাইছি নৌকার স্রোতের দিকে, স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, নৌকাও সেই দিকে একই দিকে মুখ করছে, তাহলে যে সময় 26 কিলোমিটার যায় সেই একই সময়ে নৌকা যদি এদিকে যায় আর স্রোত যদি এদিকে যায় তাহলে সেই একই সময় 14 কিলোমিটার যায়। তাহলে স্রোতের বেগ, নদীর যে স্রোতের বেগটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি এখানে বুঝতে পারছি যে সময় একই, সময় মানে কি? অতিক্রান্ত দূরত্ব হয় বেগ। তাহলে এখানে দেখো যখন স্রোতের অভিমুখে যাচ্ছে, স্রোতের অভিমুখে যখন যাচ্ছে তখন দূরত্ব কত দূরত্ব অতিক্রম করছে? 26। স্রোতের অভিমুখে গেলে আমরা জানি কি সময় মানে সবসময় মনে রাখবে, সময় মানে কি? অতিক্রান্ত দূরত্ব হয় বেগ। এখানে যখন স্রোতের অভিমুখে যাচ্ছে, স্রোতের অভিমুখে যদি যায় তাহলে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ হয়ে যায় যোগ হয়ে যায়। তাহলে নৌকার বেগ তো এখানে বলেই দেওয়া আছে, নৌকার গতিবেগ 10, আর স্রোতের গতিবেগ আমি জানি না, এটা বের করতে হবে, এটাই ধরলাম। এটা সময় সমান করেছে যেহেতু, তাহলে এই সময়টা সমান কোন সময় হবে? যখন স্রোতের বিপরীতে 14 কিলোমিটার পথ যাচ্ছে। তাহলে স্রোতের বিপরীতে মানে কি? দুটো বিপরীত দিক থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো স্রোতের বিপরীতে যেহেতু, তাহলে এখানে নৌকার গতিবেগ হলো 10 বিয়োগ এক্স। দেখো ক্যালকুলেশন করো, 2 13 দুগুণে 26, 2 7 দুগুণে 14, গুণ করে দাও। তাহলে এখান থেকে দেখো 7 10 70 প্লাস 7টা এক্স সমান সমান 13 দিয়ে গুণ করো, 13 10 130 মাইনাস 13 এক্স। তাহলে 13 এক্সটা দিকে গেলে 13 আর 7 20, 20 এক্স সমান সমান এটা দিকে চলে যাও, 0 7 6 13 6 দিয়ে 13 থাকে না 0, তাহলে 20 1 20, 3 20 60, এক্স এর ভ্যালু কত এলো? 3। তাহলে দেখো ঘন্টায় 3 কিলোমিটার, এটাই হবে অ্যান্সার। ঠিক ছিল। দেখো এখানে বলছে বিআরডব্লিউ থেকে একটা অঙ্ক, 3টি গাড়ির বেগের অনুপাত 5:4:6, একই দূরত্ব অতিক্রম করতে গাড়ি 3টি যে সময় লাগে তাদের অনুপাত হলো। সবসময় মনে রাখবে গাড়ির বেগের অনুপাত, ভেলোসিটি যদি 2:3, এ গাড়ি এবং বি গাড়ির বেগের অনুপাত যদি 2:3 হয়, সেক্ষেত্রে টাইমের রেশিও কী হয়? 3:2 হয়। কী করে আসে এটা? এই যে বেগের ভেলোসিটি যেটা দেওয়া ছিল সেটাকে রেসিপ্রকাল করে দিতে হয়, অর্থাৎ 2-এর জায়গায় 1/2:1/3 করতে হয়। এবার 2 আর 3 এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, 6 দিয়ে মাল্টিপ্লাই করো, এদিকে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এখানে 3:2 চলে আসে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে কীভাবে এই বেগের অনুপাতটা টাইম অনুপাতে কনভার্ট করা যায়। তাহলে এখানে দেখো দেওয়া ছিল বেগের অনুপাত 5:2 ভেলোসিটি, বেগের অনুপাত দেওয়া ছিল 5:4:6, তাহলে আমাদের টাইম অনুপাত কী হবে? 1/5:1/4:1/6। এখন এই তিনটে এলসিএম কি হয়? 5 ইন্টু 4টাকে লিখতে হবে 2 ইন্টু 2, তাহলে 6 এর মধ্যে 2 চলে গিয়েছে, তাহলে 3 পড়ে থাকবে, তাহলে 5 গুণে 10, 3 গুণে 6, 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে প্রত্যেকটাকে আমরা কী করছি? 60 দিয়ে মাল্টিপ্লাই করছি, 60 দিয়ে মাল্টিপ্লাই করছি, 60 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে 5 12 60, 4 15 60, আর 4 6 10 60, তাহলে কোথায় আছে? দেখো 12:15:10, 12:15:10, এটি অ্যান্সার। ঠিক একইভাবে দেখো তৃতীয় দিকে একটা অঙ্ক দেওয়া আছে, যদি বার্ষিক 16.23% হারে 3 বছরের কোনো পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ, বললাম কি যে একটা টাকা থাকবে, সেই টাকাকে কিছু ইন্টারেস্ট করার পরে ইন্টারেস্ট আসবে, তাহলে ইন্টারেস্টের সঙ্গে আসলটা যোগ হয়ে গিয়ে পরের সেশনের জন্য সেটা আবার আসল হিসাবে মানে মূলধন হিসেবে কাজ করবে। এই যে প্রসেসটা চলবে এটাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে? 1270 টাকা হয়, তবে ওই পরিমাণ টাকার ওই একই সময়ে এবং একই হারে সরল সুদ কত হবে? তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি এটা হয়, ওই একই পরিমাণ টাকা মানে মূলধন একই থাকবে, একই সময় যদি ব্যবহার করা হয়, তাহলে সরল সুদটা কত সেটা বের করতে হবে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে, এগুলো মনে রাখতে হয়, 16.23%, মানে 16.23 মানে 3×8 দিয়ে 50, 50/3, আর পার্সেন্টেজ মানে নিচে 100 বসে যাবে। 18 50 কে 50, 50 মানে 100, এটার ভ্যালু কত দেওয়া হলো? 1/6। তাহলে আজ থেকে মনে রাখবো কি 16.23 এর ভ্যালু হলো কত? 1/6। তাহলে বলছে বার্ষিক 16.23 হারে 3 বছরের কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদ এত টাকা। আচ্ছা দেখো যদি 6 টাকা মূলধন থাকে, 6 টাকা থেকে 1 টাকা সুদ হচ্ছে, তার মানে কি? যদি 6 টাকা থাকে তাহলে বেড়ে সুদ আসল কত হচ্ছে? 7 টাকা। তাহলে আমার 3 বছর ধরে চলবে, তাহলে 3 বছর যদি হয় তাহলে 3 বছর পরে আসলে পরিমাণ কত দাঁড়াবে? 6 এর কিউব।
আর 7 বছর পরে চক্রবৃদ্ধি সুদ আসল, মানে সুদের সঙ্গে আসল যোগ হবে, তাহলে কত হবে সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আসল কত হবে, এখানে 7 কিউব হয়ে যাবে। 6 কিউব কত আমরা জানি 216, 216 6 কিউব। আর 7 কিউব কত জানি 7 7 49কে 49কে 7 দিয়ে গুণ করো, 49কে 7 দিয়ে গুণ করলে 7 লং 63, 7 লং 63 3, হাতে রইল 6, 4 7 8 7 6 29 30 31 32 33 34, তাহলে 3 10 34 343 হয়ে গেল। ডিফারেন্সটা লক্ষ্য করো কত হয়, তাহলে লক্ষ্য করো এটা হলো আসল, এটা হলো সুদাসল, মানে সুদের সঙ্গে আসল যোগ হয়েছে এটা। তাহলে আমি যদি সুদাসল থেকে আসলটাকে বাদ দিতে পারি তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। এখানে ডিফারেন্সটা দেখো, 6 আছে কত দিলে 13, 7 দিলে, তাহলে 3 হাতে রইলে 1 1 2, 2 আছে কত দিলে 4, 2 দিলে, 2 আছে কত দিলে 3, 1 দিলে। তাহলে আমি এটা কি হিসাবে পেলাম, এটা কি, এটা হলো 127টা কি 127 হলো চক্রবৃদ্ধি সুদ, আর এটা ছিল চক্রবৃদ্ধি সুদাসল। তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা কত দাঁড়ালো 1227, আর এখানে বলে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ কত 1270। তাহলে এইটার ভ্যালু কত দাঁড়ালো 1270। তাহলে একের ভ্যালু কত হবে, একের ভ্যালু হবে 10, একের ভ্যালু কত দাঁড়ালো 10। আমাদের কি বার করতে বলছে যে সরল সুদ কত হবে, তাহলে সরল সুদটা কার উপর নির্ভর করে, সরল সুদটা তাহলে মূলধনের উপরে, তাহলে 216 ভ্যালু কত হবে 216 ভ্যালু হবে 2160। তাহলে এটা কি, এটা হলো মূলধন মানে আসল যেটাকে বলা যায়। তাহলে আসলটা দাঁড়াচ্ছে এত, তাহলে আমাদের ইন্টারেস্টটা পেয়ে যাবো। তাহলে আমরা কি জানি I = P × R × T বাই 100, তাই তো। পির ভ্যালু আমরা কত পেলাম 2160, 2 1 6 0। আর কোন হারে সুদ দেওয়া হচ্ছে 16×2 মানে বলতে পারি 50/3, 50/3 PR, টি মানে কত 3 বছর ধরে দেওয়া হচ্ছে। আর নিচে 100 বসে থাকে সবসময়, নিচে 100 বসে গেল, কাটাকাটি করো 3 এর সঙ্গে 3 কেটে গেল। এইদিকে দেখো এখান থেকে 50 কে 50, 50 মানে 100, 2 দিয়ে ভাগ করো, 2 1 কে 2, 0 2 আর 2 মানে 16, তাহলে 1080 হয়ে গেল 1080। দেখো এখানে স্টুডেন্টের বুদ্ধি অঙ্ক দেওয়া আছে 6/7/8 এর চেয়ে 6/7/8 কত বেশি। তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম কি যে যার নিচে যত বড় সংখ্যা থাকবে সেটা তত বেশি ছোট হবে, মানে কি ভাগ করতে হবে। যদি আমরা একটা জিনিস 10 জনের ভাগ করি তাহলে প্রত্যেকে কম ভাগ পাবো, যদি ওই জিনিসটা 2 জনের ভাগ করি তাহলে কি হবে প্রত্যেকে বেশি ভাগ পাবো। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করা যায় 6/7 × 8, তাহলে কত দাঁড়াচ্ছে হচ্ছে 6/27 আর এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়ায়, এটাকে সিম্পলিফাই করলে দাঁড়ায় 6/7, এইটা উঠে যায়, তাহলে কত হবে 6×48/7। তাহলে নিশ্চয়ই এইটা বড়, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে আমি কি করছি 48/7 কে 7 থেকে বিয়োগ করছি কত 6/56। সাবস্ট্রাক্ট করো, এলসিএম 7 আর 56 8 গুণ করতে হবে, তাহলে 56 চলে গেল 7 চলে গেল, তাহলে 7 7 বন্ধ করে দাও, কত গুণ করতে হবে 8, 8 এর সঙ্গে 8 গুণ করো, 8 এর সঙ্গে 48 গুণ করো, 8 + 64 4, হাতে রইল 6, 4 × 32 6 38 বিয়োগ 56 তো পুরোপুরি 56 সঙ্গে চলে যাবে, তাহলে 6 শুধু বিয়োগ হয়ে যাবে, 6 কে 6, 6 আছে কত 14, 8 দিলে 14 4 হাতে রইল 1, 1 আছে কত দিলে 8, 7 দিলে 3টা বসে গেল, নিচে কত আছে 7 × 8, 4 2 দিয়ে কাটো, 2 4 2 8, 2 দিয়ে কাটো, 2 1 কে 2, 1 17, 2 8 2 16, 1 18, 2 9 2 18। এবার দেখো তো 7 দিয়ে কাটো, 7 1 কে 7, 7 2 14, 4 49, 7 7 49, তাহলে কত হচ্ছে দেখো প্রত্যেকের 7 4 নিচে 4 করে উত্তর আছে, তাহলে দেখা যাক এখানে 6 আছে, তাহলে এখানে নিশ্চয়ই আর কাটবে না, তাহলে 27/4, 4 ছক 24, 25 6 27, 3, 3/4, 6 পূর্ণ 3/4, কোথায় আছে 6 পূর্ণ 3/4 শুয়ে ছিল। আচ্ছা দেখো প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 40% এবং 55% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির চেয়ে কত শতাংশ কম। আচ্ছা তিনটে সংখ্যা বলেছিল, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, বলছে দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে এত% কম। আমি তৃতীয় সংখ্যাটাকে যদি 100 ধরে নিই, তৃতীয় সংখ্যাটাকে যদি 100 ধরে নিই, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা 40% যদি কম হয় তাহলে প্রথম সংখ্যা 100 থেকে 40 কম মানে কত, নিশ্চয়ই 60 হবে। দ্বিতীয় সংখ্যা 55% কম, তাহলে নিশ্চয়ই দ্বিতীয় সংখ্যাটা 45 হবে। এখন আমাদের জানতে চাইছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত কম, দ্বিতীয় সংখ্যা এই সংখ্যাটি এইটার থেকে কত কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার চেয়ে কত কম। এখানে দেখো 45 সঙ্গে 15 যোগ করলে ডিফারেন্সটা হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে তাহলে কত কম। এখানে দেখো 60-এর মধ্যে কম হলো 45, 60-এর মধ্যে কম হলো কত, 60-এর মধ্যে কম যেটার মধ্যে হয় 60টা নিচে বসলো, 60-এর মধ্যে কম হলো 45, বা যদি এরকম করে ভাবো 60-এর মধ্যে কম হলো 15,
60-এর মধ্যে কম হলো 15, তাহলে 100-এর মধ্যে কম কত হবে? 100-এর মধ্যে কম নিশ্চয়ই 100-এর মধ্যে কম বেশি হবে, তাহলে দুইয়ের মধ্যে বেশি কে? 160 নিচে বসে গেল ইন্টু 15, 0 0 কেটে যাও, 2 5 2 মানে 10, 2 3 2 মানে 6, 3 5 15, 5 5 25, কত শতাংশ কম? কত শতাংশ? 15 হওয়া উচিত ছিল, কত শতাংশ কম? 25% কম। এর মধ্যে অঙ্ক আছে, এক ব্যক্তি তার মূলধনের 1/3, 1/4 এবং অবশিষ্টাংশ যথাক্রমে 7%, 8% এবং 10% বার্ষিক সরাসরি বিনিয়োগ করে। যদি তার বার্ষিক আয় 580 টাকা হয় তাহলে তার বিনিয়োগ করা মূলধন কত? এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে যেখানে ফ্র্যাকশন দেওয়া আছে সেগুলোকে সিম্পলিফাই করার জন্য আমরা কি করব, ওই যে হরে যে সংখ্যাগুলো রয়েছে তাদের এলসিএম নিয়ে নেব। যেহেতু 3 এবং 4 পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট মাল্টিপ্লাই করে দিতে হবে, 3 4 12। আর যেহেতু শতকরা দিয়ে অঙ্ক হচ্ছে, তাহলে আমরা কি করবো? 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। আমরা তাহলে ধরে নিচ্ছি কি 1200 টাকাটা হলো মূলধন, ধরে নিচ্ছি। তাহলে আমাদের শেষ পর্যন্ত কি করতে হবে? এই 1200 এর এক্সাক্ট ভ্যালু কত সেটাকে বের করতে হবে। তাহলে 1200 টাকার যদি 1/3 যদি 7% ইন্টারেস্টে ভাগ করা যায়, তাহলে 1200 টাকার 1/3 মানে কত টাকা? 400 টাকা। তাহলে কাটাকাটি করে 400 টাকা হয়, তাহলে 1/3টা আমি মানে কত দিয়েছি এখানে? 1/3 মানে 400 টাকা আমি কি করেছি? 400 টাকা 7% ইন্টারেস্টে খাটিয়েছি। ঠিক একইভাবে 1/4 মানে কি করতে হবে? 1/4 মানে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 4 3 12 300। তাহলে 300 টাকাটা কি করেছি আমি? 300 টাকাটা 8% ইন্টারেস্টে ব্যবহার করেছি। ঠিক একইভাবে তাহলে 400 300 700, 1200 থেকে 700 চলে গেলে মোট টাকা তো 1200 টাকা ছিল, তো 700 টাকা চলে গেলে অবশিষ্ট টাকা মানে কত পড়ে আছে? অবশিষ্ট টাকা মানে 500 টাকা পড়ে আছে। এই 500 টাকাটা কত পার্সেন্ট ইন্টারেস্ট ব্যবহার করবো? 10% ইন্টারেস্টে খাটাবো। তাহলে দেখো এখানে আমি টোটাল ইন্টারেস্ট কত পাবো বের করবো। টোটাল ইন্টারেস্ট দেখো, প্রথমটা যদি 7% ইন্টারেস্ট ব্যবহার করি তাহলে 7/100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দ্বিতীয়টা যদি 8% ইন্টারেস্ট ব্যবহার করি তাহলে 8/100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর তৃতীয়টা যদি 10% ইন্টারেস্ট ব্যবহার করি তাহলে 10/100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবে ইন্টারেস্টগুলো পাবো। তাহলে 0 0 কেটে গেল, তাহলে 4 7 28, প্রথম থেকে 28 পাচ্ছি, দ্বিতীয়টা থেকে একইভাবে 3 8 24 পাচ্ছি, তৃতীয়টা থেকে একইভাবে 5 10 50 পাচ্ছি। টোটাল ইন্টারেস্ট আমি কত পেলাম? 8 4 12 2, হাতে রইল 1, 5 1 6, 6 2 8, 8 2 10, 102। এই টোটাল ইন্টারেস্ট যেটা 102 পেয়েছি, ওরা বলছে কত? 561। তাহলে 102 এর ভ্যালু কত হলো? 102 এর ভ্যালু হলো 561। 51 দিয়ে মনে হয় কাটাকাটি যাবে, তাহলে 51 দিয়ে কাটাকাটি করে দেখো 51 2 আনে 102, আর 51 1 কে 51, তাহলে 56 থেকে চলে গেলে 56 থেকে 51 চলে গেলে পরে থেকে 5 5 2 51 51 1 51, তাহলে 2 এর ভ্যালু কত দাঁড়ালো? 2 এর ভ্যালু দাঁড়ালো 11। আমরা কত ভ্যালু বার করতে হবে? আমরা এই 1200 যেটা ধরে নিয়েছি, আমরা অ্যাজিউম করে নিয়েছি যে মূলধন 1200, এই 1200 ভ্যালু করতে হবে। তাহলে এখানে 2 এর সঙ্গে কত গুণ করব? 2 এর সঙ্গে কত গুণ করলে 1200 আসে? 2 এর সঙ্গে নিশ্চয়ই 600 গুণ করতে হয়, 600 গুণ করতে হয়। তাহলে ঠিক একইভাবে 1100 সঙ্গে 600 গুণ করে দেবো। তাহলে আমরা 1100 600 গুণ করলে কত হবে? 6 11 66 আর 2 শূন্য। তাহলে এই 1200 ভ্যালু কত দাঁড়ালো? 1200 ভ্যালু দাঁড়ালো 6600। এইটাই হবে অ্যান্সার। একইভাবে বলছে দেখো, কোনো দ্রব্য 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। এই লাইনটা ভালো করে দেখো, বলছে যদি 1060 টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হবে, ওই দ্রব্যটি 950 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, মানে বলতে চাইছি এই লাভের পরিমাণ আর ক্ষতির পরিমাণ দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? বলছে এত টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার থেকে 20% বেশি। মানে মনে করো, বললাম আমার কাছে যা টাকা আছে তার থেকে, আমার কাছে যা টাকা সেটা তোমার কাছে থাকা টাকার থেকে 20% বেশি। তার মানে কি? আমার কাছে ক টাকা আছে? তোমার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা প্লাস তোমার কাছে যে টাকাটা আছে সেই টাকার 20%। তার মানে বলতে চাইলাম, তোমার কাছে যদি 100 টাকা থাকে, আমার কাছে যদি 100 টাকা থাকে, তাহলে তোমার কাছে কত টাকা, মানে তোমার কাছে যদি 100 টাকা থাকে, আমার কাছে কত টাকা থাকবে? আমার কাছে থাকবে তোমার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা প্লাস তোমার কাছে টাকার 20%। তাহলে কত থাকবে? 120 টাকা। মানে কি বললাম? আমার কাছে যদি তোমার কাছে যদি 100 টাকা থাকে, আমার কাছে যদি তোমার কাছে থাকা টাকার 20% বেশি হয়, তাহলে আমার কাছে কত টাকা থাকবে? 120 টাকা। ঠিক একই নিয়মে লক্ষ্য করো, এখানে বলে দেওয়া আছে যে একটা জিনিসের ক্রয় মূল্য, মনে করো কত ক্রয় মূল্য? সিপি এখানে বসে আছে, লোকটা বিক্রি করেছে কত টাকায়? 1060 টাকায়, আর লোকটা আরেকবার বিক্রি করেছে কত টাকায়? 950 টাকায়। বলছে এই 950 টাকায় বিক্রি করলে যে পরিমাণ ক্ষতি হয় সেই পরিমাণটা মনে করো এক্স, আর এই 1060 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, আমরা কি জানি? লাভ বা ক্ষতি সবসময় নির্ধারণ করতে হয় কস্ট প্রাইস থেকে। তাই কস্ট প্রাইস থেকে দেখছি, যদি 1060 টাকা বিক্রি করে সেই লাভ যেটা হয় সেটা কি ক্ষতির সঙ্গে কিরকম রিলেশন আছে? বলছি লাভের টাকাটা হলো ক্ষতি করলে যে টাকাটা ক্ষতি করেছিল, যে টাকাটা সেই পরিমাণ টাকা তো হবেই, তার 20% বেশি, তাহলে ক্ষতির 20%। এটুকু বুঝতে পারলাম কিনা বলো? যে এই পরিমাণ যে 950 টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় সেটা যদি এক্স হয়, তাহলে লাভের টাকাটা কত হবে?
ক্ষতির যেটা পরিমাণ হয়েছিল সেই পরিমাণটা থাকবে তার থেকে 20% বেশি, মানে বেশি মানে যোগ, তাহলে যে টাকাটা ছিল তার 20%, 20/100। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা ক্যালকুলেশন করলে 20 একে 20, 5 গুণ 100 এইটা। আচ্ছা আমি যদি এইটুকু ডিফারেন্স নিই, তাহলে এইটুকু ডিফারেন্সের মধ্যে কি আসবে বলতো, এইটুকু ডিফারেন্সের মধ্যে ক্ষতির টাকাটাও আসবে আবার লাভের টাকাটাও আসবে। ডিফারেন্সটা কত হচ্ছে দেখি, 0 0 0, 5 আছে কত দিলে 6, 1 দিলে, আর এখানে দেখো 9 আছে কত 10, 1 দিলে 2 শূন্য হাতে দিলে 1 দিলে মিলে গেল 0। তাহলে এই যে ডিফারেন্সটা এইটুকুর মধ্যে এই যে 110 রইলো, এই 110-এর মধ্যে কি রয়েছে, ক্ষতির টাকাটা, ক্ষতির পরিমাণ রয়েছে প্লাস লাভের পরিমাণ রয়েছে। তাহলে ক্ষতির পরিমাণ মানে হলো x আর লাভের পরিমাণ মানে কত, x প্লাস x/5, কাটাকুটি করার পর x/5 পড়ে আছে। তাহলে সিম্পলিফাই করলে কি দেওয়া হচ্ছে, এটা হলো 2x প্লাস x/5। তাহলে এর মানে সিম্পলিফাই করলে আর কি দেওয়া হচ্ছে, 5 মানে 10, 1 এ 11, 11x/5। 11x/5 এর ভ্যালু কত পেয়েছি আমরা, এই যে এইটুকু ডিফারেন্স, এইটুকু যোগফলটা এইদিকের যোগফলের সঙ্গে সমান, মানে এইটুকু ডিফারেন্সটা এটার সঙ্গে সমান। তাহলে 11x/5 এর ভ্যালু কত দাঁড়ালো, 110। কাটাকুটি করলাম, তাহলে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, x এর ভ্যালু দাঁড়াচ্ছে 50। তাহলে x এর ভ্যালু যদি 50 হয়, আমাদের কি জানতে চেয়েছিল, তাহলে আমরা ধরে নিয়েছিলাম যেটা, যে x টা কি, x টা ধরেছিলাম যে কত ক্ষতি হচ্ছে, ক্ষতির পরিমাণটা কত, ক্ষতির পরিমাণটা হলো দেখা গেল 50। তাহলে ক্ষতি যদি 50 হয়, তাহলে নিশ্চয়ই আরও যদি যে বিক্রয় মূল্য যেটা ছিল, বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি যোগ করলে কি হয়ে যায়, বিক্রয় মূল্যের সঙ্গে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য চলে আসে। অতএব আমরা বলতে পারি সিপি মানে কস্ট প্রাইস কত হবে, কস্ট প্রাইস হবে 950 এর সঙ্গে কি করতে হবে, 50 যোগ করে দিতে হবে। তাহলে কত হবে, কস্ট প্রাইস 1000 হয়ে যাবে, 1000 টাকা, 1000 টাকা কস্ট প্রাইস। এবার আমরা কি জানতে চাইছে, ওই দ্রব্যটি কত টাকা বিক্রি করলে 20% লাভ হবে। 20% লাভ হবে মানে যে জিনিসটা 100 টাকায় কিনতে হয়, সেই জিনিসটাকে বিক্রি করতে হয় কত টাকায়, সেই জিনিসটা বিক্রি করতে হয় 120 টাকায়। তাহলে বলো যে জিনিসটা 1000 টাকায় কিনেছো, সেই জিনিসটা কত টাকায় বিক্রি করবে। তাহলে 100 সঙ্গে কত গুণ করলে 1000 হচ্ছে, 100 সঙ্গে 10 গুণ করতে হচ্ছে। তাহলে 120 সঙ্গে কত গুণ করতে হবে, 120 সঙ্গে 10 গুণ করতে হবে। তাহলে কত হবে, তাহলে 1 2 2 0, 1200 টাকা। তাহলে আমাকে 20% লাভে বিক্রি করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, 1200 টাকায় বিক্রি করতে হবে। দেখো 8 নম্বর দিকে এখন অঙ্ক আছে, 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5-এর 4 গুণ। অজয়ের বিয়ের সময় তার বোন অজয়ের চেয়ে 5 বছরের ছোট ছিল, বিয়ের সময় 5 বছরের ছোট ছিল, অজয়ের বোনের বর্তমান বয়স হলো। আচ্ছা যদি আগে অজয়ের বয়স যদি x থাকে, 6 বছর পরে বয়স কত হবে, x প্লাস 6 হবে নিশ্চয়ই। এখন প্রশ্নানুসারে বলে দেওয়া আছে এই বয়সটা কি হবে, আগে যা বয়স ছিল তার কত গুণ, 5/4 গুণ। দুটো ভ্যালু সমান। এখান থেকে আমরা কি বলতে পারি যে 5x/4 বিয়োগ x সমান সমান কত হবে, 6। তাহলে এখান থেকে কি বলা যেতে পারে, দুটো বিয়োগ করলে 5x - 4x/4 সমান সমান কত, 6। বা এখান থেকে বলতে পারি x সমান সমান 4/24। তাহলে এক্সটা কি, এক্সটা হলো 6 বছর আগের বয়স, তাহলে বর্তমান বয়স কত হবে, 24 + 6 মানে কত হবে, 30। 5 বছর যখন বিয়ে হয়েছিল তখন কি হয়েছিল, অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোট ছিল, মানে 6 বছর আগে, 6 বছর আগে অজয়ের বোনের বয়স ছিল x - 5। তাহলে 6 বছর পরে নিশ্চয়ই যত ডিফারেন্স ছিল, মানে অজয়ের বোন অজয়ের থেকে 5 বছর ছোট ছিল বিয়ের আগে, বিয়ের পরেও নিশ্চয়ই 5 বছরেই ছোট থাকবে। তাহলে 30 থেকে 5 বিয়োগ হলে কত, 25। ব্যাস 25 অ্যান্সার। ঠিক তারপরে দেখো দুটি 99 থেকে অঙ্ক, দুটি স্টেশন এ ও বি এর মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। তাহলে দুটো স্টেশন, একটা এ একটা হলো বি, একটার নাম দিলাম এ একটার নাম দিলাম ডি। এ আর বি দুজনের মধ্যে ডিস্টেন্সটা কত রয়েছে, 330 কিলোমিটার। কত হচ্ছে, 330 কিলোমিটার। এবার কি বলছে যে একটি ট্রেন 60 কিলোমিটার/আওয়ার বেগে, একটা ট্রেন কি হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে, তাহলে এর থেকে দিকে যাচ্ছে, তাহলে কত কিলোমিটার/আওয়ার বেগে, 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। সকাল 8টায় যাওয়া শুরু করেছে, কটার সময় যাওয়া শুরু করলো, 8 AM যাত্রা শুরু করলো। অপর একটি ট্রেন 75 কিলোমিটার/আওয়ার বেগে বি স্টেশন থেকে এ স্টেশনে যাত্রা শুরু করলো, তাহলে এই 75 কিলোমিটার/আওয়ার বেগে, 75 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। কোন দিক থেকে, এদিক থেকে এদিকে আসছে, ও এদিক থেকে এদিকে আসছে। কটার সময় যাত্রা শুরু করলো, বলছেন সকাল 9টার সময় যাত্রা শুরু করে, 9 AM এ যাত্রা শুরু করে। বলছে ট্রেন দুটি কখন মিলিত হবে, কখন তারা একসঙ্গে গিয়ে মিলিত হবে। দেখো যে 8টার সময় ছেড়েছে সে 1 ঘন্টা যাবে, কারণ এই 9টার সময় মিট করছে, তাহলে 1 ঘন্টা মনে করো এতটা পথ চলে যাবে, কতটা আসবে, 60 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তাহলে 1 ঘন্টা কত পথ যাবে, 60 কিলোমিটার যাবে। তাহলে 60 কিলোমিটার যদি চলে যায়, তাহলে এখান থেকে এইটুকু বাকি পথ কতটুকু পড়ে রইল, নিশ্চয়ই 60 বিয়োগ হয়ে যাবে। তাহলে 60 যদি বিয়োগ করে দিই, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 6 আছে কত, 7 দিলে 3 হাতে দিলে 1 আছে কত, 3 2 দিলে, তাহলে 270 কিলোমিটার পথ বাকি রয়েছে। তাহলে এই এ থেকে যে গিয়েছিল সেখানে চলে যাবে, এখান থেকে এদিকে যাবে আর এখান থেকে এদিকে যাবে,
দুজনে কটার সময় ছাড়ছে, 9টার সময় ছাড়ছে, একে অপরের দিকে যাচ্ছে। তাহলে আমরা জানি যে মিটিং টাইম টি সমান সমান টোটাল পথ, মানে এই দুটো বিন্দু এখান থেকে এত শুরু করেছে, এখান থেকে একে অপর দিকে মুভ করছে, দুজনের গতিবেগ আলাদা। তাহলে এই যে সময়ের যে মিলিত হবে সেই সময়টা কি করে বার করা হয়? টোটাল ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স এই অবস্থায় রয়েছে 270, টোটাল ডিস্টেন্স বাই একজন যখন অন্যদিন, মানে দুজন যখন দুজনের দিকে যায় তখন দুজনের বেগ কি করতে হয়? যোগ করে দিতে হয়। এইটার বেগ কত এখন? এটার বেগ হলো 60 কিলোমিটার পার আওয়ার, এখানে যে আছে 60 প্লাস এর বেগ কত? 75। যোগ করে দাও দুটো, 270 বাই 5 এর সঙ্গে 0 যোগ করলে 5, 7 6 13, 135 দুগুণে 202। তাহলে দেখা যাচ্ছে 2 ঘন্টা পরে তারা মিলিত হবে। কটার সময় ছেড়েছিল এখান থেকে? এখান থেকে এ ছেড়েছিল 9টার সময়, এ ছেড়েছিল 9টার সময়। তাহলে 9টার পরে 2 ঘন্টা পরে কটার সময় মিলিত হবে? 9 প্লাস 2 মানে 11টায়, 11টায় গিয়ে তারা মিলিত হবে। হয়ে গেল। দেখো এখানে 100 টাকার অঙ্ক দেওয়া আছে, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। যদি মেশিনটির বর্তমান মূল্য এত টাকা হয় তবে 2 বছর আগে মেশিনটার মূল্য কত ছিল? 10%, 10% আরে কমে যাচ্ছে। 10% মানে কি? 10/100, কাটাকুটি করলে কি হয়? 1/10, তার মানে 10-এর মধ্যে কমে যাচ্ছে 1। আগে যদি 10 থাকতো মেশিনটার দাম, এখন সেটা কত দাঁড়িয়েছে? 10 থেকে 1 কমে গিয়েছে, মানে 10 - 1 মানে কত? 9। আমার 2 বছরের কথা বলেছে, 2 বছর আগের কথা বলেছে, তাহলে 10-এর পাওয়ার 2 চলে আসবে, 10-এর পাওয়ার 2। আর এখন কত হবে? 9-এর পাওয়ার 2, 9-এর পাওয়ার 2। তাহলে 10-এর স্কয়ার করলে কত হয়? 10-এর স্কয়ার করলে এখানে হবে 100, আর 9-এর পাওয়ার করলে 9-এর স্কয়ার মানে কত? 9×81। এখন বলে দেওয়া আছে যে বর্তমান মূল্য কত? বর্তমান মূল্য মানে 81 পেয়েছি, ওদের দেওয়া অনুসারে ওদের দেওয়া ভ্যালু হলো এইটা। তাহলে 81-এর সঙ্গে এইটা সমান 1 6 2, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, 81 1 কে 81, 81 2 = 162, 2 কটা শূন্য বসে গেল? তিনটে শূন্য বসে গেল। তাহলে দেখা গেল কি যে 1-এর ভ্যালু হলো 2000, 1-এর ভ্যালু যদি 2000 হয় নিশ্চয়ই 100-এর ভ্যালু কত হবে? 100 ভ্যালু নিশ্চয়ই 100-কে 2000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 2000 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 একটা দুটো তিনটে দুটো পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তিনটে দুটো পাঁচটা, তাহলে এত টাকা হবে। 2 বছর আগে বলেছে, 2 বছর আগে মেশিনের মূল্য কত ছিল? 2 5 খানা শূন্য, 2 5 খানা শূন্য, এত টাকা। আচ্ছা, তাহলে আমরা 2019 সালের মিসজেনিয়াসের সমস্ত কোশ্চেন যেটা ম্যাথের, সেগুলো সবগুলো আমি আলোচনা করলাম। এইরকমভাবে 2018 সাল, 2012 সাল, 2011 সাল, 2010 সাল সবগুলো আমি আপলোড করব। তাহলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে পারেন, আর যদি কোনো জায়গায় কোনো কিছু অপছন্দ হয় তাহলে ডিসলাইকও করতে পারেন। তবে একটাই অনুরোধ যে পুরো ভিডিওটা দেখতে পারেন। আর ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়, আপনাদের যদি উপযোগী মনে হয়, তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তারপরে যখনই নতুন নতুন এরকম আরও ভিডিও আমি আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে। আচ্ছা, এই পর্যন্ত, বাই।